জীবসমূহ কিভাবে জনন কার্য করে এই অধ্যায়টা কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে পড়িয়ে দিয়েছি এবং তার পাশাপাশি দেখো তোমাদের এই পিডিএফটাও দিয়ে দিয়েছি, যেখানে আমি বলেছি কি করবে তুমি প্রত্যেকটা অধ্যায়ই নিজে আগে একদম পুরোটা রিডিং পড়বে এবং তারপরে আমি যে মার্কিং করে দিচ্ছি সেই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই ভালো করে খুঁটিয়ে মুখস্থ করবে, কেমন? আর এই ক্লাসটা রাখছি এখানে আমি তোমাদের এই অধ্যায়ের উপরে। এখন এইটা ইউটিউবে পাচ্ছ, এখানে আমি হচ্ছে শুধু এমসিকিউ গুলো করিয়ে দেবো আর প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাকে আমি 2 থেকে 3 সেকেন্ড সময় দেবো, নিজে কিন্তু সঠিক উত্তর করবে। চলো, প্রথম প্রশ্ন বলছে যে নিচের কোন প্রক্রিয়াটি জীবের জীবন ধারণের জন্য অপরিহার্য নয়? বলে ফেলো, একটু আগেই তো পড়ে নিয়েছো। কি হবে সঠিক উত্তর? জনন। যারা বলেছে অপশন ডি আমাদের সঠিক উত্তর, জনন জীবের জীবন ধারণের জন্য কিন্তু অপরিহার্য নয়। বলো, জনন প্রক্রিয়ায় জীবের প্রচুর কি ব্যয় হয়? জল, খাদ্য, শক্তি, অক্সিজেন। কি হবে? অপশন সি শক্তি। জনন প্রক্রিয়ায় জীবের প্রচুর শক্তি ব্যয়িত হয়। তারপরে বলছে জনন জীবের জন্য অপরিহার্য না হলেও এটি গুরুত্বপূর্ণ কারণ কি? কারণ জীবকে শক্তিশালী করে তাই, নাকি জীবনকাল বাড়ায়, নাকি প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখে, নাকি রোগ প্রতিরোধ বাড়ায়? সঠিক উত্তর অপশন সি যারা বলেছো, যে প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখে। কেমন? বলছে আমরা সাধারণত কিভাবে বুঝি দুটি জীব একই প্রজাতির অন্তর্ভুক্ত? কি করে বুঝবো? বাসস্থান দেখে, খাদ্যাভ্যাস দেখে, বাহ্যিক সাদৃশ্য দেখে, নাকি আচরণ দেখে? কি হবে সঠিক উত্তর? অপশন সি যারা বলেছো, যে বাহ্যিক সাদৃশ্য দেখে। বলছে দেহ নকশার জন্য নির্দিষ্ট ব্লুপ্রিন্টটি হলো কি? আরএনএ, প্রোটিন, ডিএনএ না লিপিড? বলে ফেলো। সঠিক উত্তর অপশন সি যারা বলেছো ডিএনএ। দেহ নকশার জন্য নির্দিষ্ট ব্লুপ্রিন্টটি হলো ডিএনএ। ডিএনএ কোষের কোথায় থাকে বলো? সাইটোপ্লাজমে, নাকি তোমার হচ্ছে রাইবোজোম, নিউক্লিয়াস, নাকি কোষ প্রাচীরে? কি হবে? ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে, ক্রোমোজোম তার মধ্যেই, তাই না? বলো ডিএনএ তথ্য পরিবর্তন ঘটলে সরাসরি কি পরিবর্তন হয়? কোষের আকারের পরিবর্তন হবে, প্রোটিনের পরিবর্তন হবে, শক্তি, নাকি জলীয় অংশের পরিবর্তন হবে? কি হবে? অপশন বি যারা বলেছো, যে ডিএনএ তথ্য পরিবর্তন ঘটলে সরাসরি প্রোটিনের পরিবর্তন হয়। জননের মৌলিক ঘটনাটি কি? বলো, জননের মৌলিক ঘটনাটি কি? কোষ বিভাজন, ডিএনএর প্রতিলিপিকরণ, নাকি প্রোটিন সংশ্লেষ, নাকি তোমার হচ্ছে শক্তি উৎপাদন? কি হবে সঠিক উত্তর? যে ডিএনএ প্রতিলিপিকরণ, অপশন বি আমাদের সঠিক উত্তর। চলে আসো তারপরে বলো, যে একটি জনন কোষে ডিএনএ প্রতিলিপিকরণের ফলে কতটি বা কতগুলো ডিএনএ তৈরি হয়? তো একটি জনন কোষে বলো, পড়ে নিয়েছো যে ডিএনএ প্রতিলিপিকরণে কতগুলো? দুইটি ডিএনএ তৈরি হয়। বলছে ডিএনএর একটি প্রতিলিপি যদি কোষের বাইরে মানে বের করে দেওয়া হয় তবে সেটি কাজ করতে পারে না কেন? কারণ শক্তির অভাবে, নিউক্লিয়াস না থাকায়, সংগঠিত কোষীয় যন্ত্রের অভাবে, নাকি প্রোটিন না থাকায়? সঠিক উত্তর কী হবে? যারা ভালো করে ক্লাসটা করেছো তোমরা কিন্তু একদম ইজিলি সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে। অপশান সি সঠিক উত্তর হচ্ছে, যে সংগঠিত কোষীয় যন্ত্রের অভাবে, তাই না? মানে অভাব ঘটবে আর কি। তারপরে চলে আসো, বলছে ডিএনএ প্রতিলিপিকরণের সময় কি সৃষ্টি হয় যাতে প্রতিলিপি কাজ করতে পারে? কি হবে? অতিরিক্ত নিউক্লিয়াস সৃষ্টি হয়, না অতিরিক্ত কোষীয় যন্ত্র, অতিরিক্ত ক্রোমোজোম, না অতিরিক্ত প্রোটিন? সঠিক উত্তর কি হবে? যে অতিরিক্ত কোষীয় যন্ত্র সৃষ্টি হয় যাতে প্রতিলিপি কাজ করতে পারে, সেই জন্যই কিন্তু অতিরিক্ত কোষীয় যন্ত্রের সৃষ্টি হয়। বলছে কোষ বিভাজনের ফলে সৃষ্ট দুটি কোষ কি পুরোপুরি সমরূপ হয়? বলো কি হবে? চারটে অপশন দেখো, দেখে বলো। সঠিক উত্তর কী হবে? যে প্রতিলিপিকরণের নির্ভুলতার উপর সেটা নির্ভর করে, যে কতটা একই রকম হবে কি হবে না, তাই না? অপশান সি এখানে সঠিক উত্তর। বলছে অতিরিক্ত মাত্রার প্রকরণ থাকলে সদ্যজাত কোষের কি ঘটে? দ্রুত বৃদ্ধি পাবে, নাকি শক্তিশালী হবে, না মৃত্যু ঘটবে, না বিভাজন বন্ধ হয়ে যাবে? মৃত্যু ঘটবে কোষের, তাই না? পড়েই নিয়েছো। তারপরে বলো, যে প্রজননকালে প্রকরণের সহজাত প্রবণতাই কিসের মূল ভিত্তি? শোষণের, অভিযোজনের, বিবর্তন, না পুষ্টির? কি হবে? সঠিক উত্তর অপশন সি বিবর্তন যারা বলেছে। দেখো বলছে যে মোল্ড সাধারণত কোন উপায়ে বৃদ্ধি পায়? কুড়ি উৎপাদনের মাধ্যমে, দ্বিবিভাজন, স্পোর গঠন, নাকি কোষ বিভাজন? কি হবে বলো? সঠিক উত্তর বলবে দাদা, যে অপশন সি স্পোর গঠনের মাধ্যমে। বলছে ফিশন প্রক্রিয়া মূলত কোন ধরনের জীবের মধ্যে দেখা যায়? বহুকোষী জীবে, উদ্ভিদে, নাকি এককোষী জীব, না ছত্রাকে? কি হবে?
এককোষী জীবের ক্ষেত্রে কিন্তু ফিশন অর্থাৎ কোষ বিভাজন দেখা যায়। বলছে অ্যামিবার ক্ষেত্রে কোষ বিভাজন কোথায় ঘটে বলো? নির্দিষ্ট তলে, নাকি শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর, নাকি যে কোনো তলে ঘটে, নাকি প্রস্থ বরাবর? বলো কোনটা হবে সঠিক উত্তর? অপশন সি যারা বলেছো যে কোনো তলে। দেখো আমি কিন্তু তোমাদের পড়ানোর সময় এক একটা পয়েন্ট কিন্তু মার্কিং করে দিয়েছি আর বলে দিয়েছি যে এই তথ্যগুলো এইভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করে এনসিইআরটি, কেমন মানে তোমার হচ্ছে টিসিএস, সেই জন্য ভালো করে পড়তে হয়। বলছে দেখো যে লিসম্যানিয়ার দেহে চাবুকের মতো যে গঠন থাকে তাকে কি বলা হয়? সিলিয়া, নাকি তোমার হচ্ছে পসুডোপিয়া, না ফ্লাজেলাম, নাকি হাইফা? কি হবে? অপশন সি যারা বলেছো ফ্লাজেলাম। কালাজ্বরের জন্য দায়ী জীব কোনটি বলো? সঠিক উত্তর কি হবে? যে লিসমেনিয়া, তাই না? কালাজ্বরের জন্য দায়ী। বলছে ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়াম ডিয়ামে কোন ধরনের বিভাজন দেখা যায়? তাহলে বুঝতেই পারছো যে ম্যালেরিয়ার পরজীবীর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। কোন ধরনের বিভাজন দেখা যায়? দ্বিবিভাজন, বহু বিভাজন? বলো কুড়ি উৎপাদন না খণ্ডীকরণ? সঠিক উত্তর বলবে যে বহু বিভাজন, অপশন বি। বলছে স্পাইরোগাইরার নতুন জীব সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? বলো স্পাইরোগাইরার নতুন জীব সৃষ্টি হয়, অপশনগুলো দেখলেই খুব সহজেই বলবে দাদা খণ্ডীভবন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোনটি বহুকোষী জীবের ক্ষেত্রে সরল জনন প্রক্রিয়া কার্যকর হওয়ার কারণ আর কি? ভালো করে পড়ো। বলছে নিচের কোনটি বহুকোষী জীবের ক্ষেত্রে সরল জনন প্রক্রিয়া কার্যকর হওয়ার কারণ? দেহের বিশেষিত কোষের অনুপস্থিতি, নাকি দেহের এলোমেলো কোষ বিন্যস্ত, নাকি সরল দেহ সংগঠন, নাকি অঙ্গ প্রত্যঙ্গের উপস্থিতি? একদম এনসিইআরটির পাঠ্য বই খুঁটিয়ে কিন্তু তোমাদের এই এমসিকিউগুলো করা। সঠিক উত্তর বলবে অপশন সি যে সরল দেহ সংগঠন, অপশন সি এখানে সঠিক উত্তর। বলছে সুসংগঠিত কোষগুলি জীবের ক্ষেত্রে একের পর এক কোষ বিভাজন অবাস্তব কেন? শক্তির অভাবে, নাকি ছোট কোষ হওয়ায়, নাকি অঙ্গ ও কলার নির্দিষ্ট বিন্যাস থাকার কারণে, নাকি কোষ দ্রুত মরে যাওয়ার কারণে? কি হবে সঠিক উত্তর? যে অঙ্গ ও কলার নির্দিষ্ট বিন্যাস থাকার কারণেই কিন্তু তোমার এই সুসংগঠিত বহুকোষী জীব একের পর এক কোষ বিভাজন হচ্ছে কোষ বিভাজন করাটা আর কি অবাস্তব, কেমন? বলছে দেখো যে হাইড্রা ও প্ল্যানেরিয়ার দেহের খণ্ডাংশ থেকে নতুন জীব সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তো সঙ্গে সঙ্গে বলে দিবা যে হাইড্রা এবং প্ল্যানেরিয়ার ক্ষেত্রে যেহেতু বলেছে তাহলে কিন্তু কুড়ি উৎপাদন হবে না, সঙ্গে সঙ্গে বলবা যে দাদা পুনরুৎপাদন হয়ে যাবে, অপশন সি আমাদের সঠিক উত্তর। বলছে পুনরুৎপাদনকে প্রজননের সমতুল্য বলা হয় না কেন? এতে ডিএনএ প্রতিলিপিকরণ হয় না তাই, নাকি এতে কোষ বিভাজন হয় না তাই, নাকি অধিকাংশ জীব সচরাচর দেহ খণ্ডিত হয়ে জনন করে না তাই, নাকি এতে বিশেষিত কোষ কাজ করে না তাই? সঠিক উত্তর সঙ্গে সঙ্গে বলে দিয়েছো দাদা, অপশন সি যে অধিকাংশ জীব সচরাচর দেহ খণ্ডিত হয়ে কাজ মানে জনন করে না, তাই না? বলছি দেখো যে অঙ্গজ জনন সাধারণত কোন জীবের ক্ষেত্রে দেখা যায় বলো? সঙ্গে সঙ্গে বলে দিবা দাদা যে প্রাণী হবে না ব্যাকটেরিয়া হবে, উদ্ভিদ হবে না ছত্রাক হবে? উদ্ভিদ। খুব সহজেই বলবা যে উদ্ভিদের ক্ষেত্রে আমরা অঙ্গজ জনন দেখি। বলছে উদ্ভিদদের কোন অংশ থেকে অঙ্গজ জনন হতে পারে? মূল থেকে, কাণ্ড থেকে, পাতা থেকে, নাকি উপরের সবগুলো থেকে? সঙ্গে সঙ্গে বলবা দাদা উপরের সবগুলো থেকে, অর্থাৎ মূল, কাণ্ড, পাতা এগুলো সব কিছু থেকেই কিন্তু অঙ্গজ জনন হতে পারে। বলছে নিচের কোনটি কৃত্রিম অঙ্গজ জননের পদ্ধতি? বলো বলো কৃত্রিম অঙ্গজ জননের কথা বলছে। খণ্ডীকরণ হবে, না লেয়ারিং বা গ্রাফটিং হবে, নাকি পুনরুৎপাদন, নাকি রেণু উৎপাদন? সঙ্গে সঙ্গে বলবা যে লেয়ারিং, অপশন বি আমাদের সঠিক উত্তর। বলছে গ্রাফটিং পদ্ধতিতে অঙ্গজ জনন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? মানে কাদের ক্ষেত্রে আর কি ব্যবহৃত হয় গ্রাফটিং পদ্ধতি? দেখেই বুঝতে পারছো যে ব্যাকটেরিয়া, শৈবাল, গোলাপ এবং আঙুর আর হাইড্রারের মধ্যে অপশন কোনটা? সি যারা বলেছো যে গোলাপ ও আঙুর আমাদের সঠিক উত্তর। বলছে পাতার কিনারায় তোমার হচ্ছে মুকুল উৎপন্ন করে এমন উদ্ভিদ কোনটি? পাতার কিনারায়, বুঝতেই পারছো সঠিক উত্তর কি হবে? সঙ্গে সঙ্গে বলে দিয়েছো তোমার যে পাথরকুচি সঠিক উত্তর, তাই না? বলছে টিস্যু কালচারে প্রথমে কোনটি গঠিত হয়? খুব ভালো প্রশ্ন কিন্তু। আর এনসিইআরটি পাঠ্য বইতে দেখবে এই ছক মতো করে এর মধ্যে দেওয়া আছে খুব সুন্দর করে। তা কি হবে? ভ্রূণ হবে, নাকি ক্যালাস হবে, বীজ হবে, না অঙ্কুর হবে? কোনটা? সঙ্গে সঙ্গে বলবা দাদা
ক্যালাস, অপশন বি আমাদের সঠিক উত্তর। বলছে টিস্যু কালচার পদ্ধতির একটি প্রধান মানে ব্যবহার কি? প্রাণীর হচ্ছে উৎপাদন, নাকি তোমার হচ্ছে রোগমুক্ত বহু উদ্ভিদ উৎপাদন, না বীজ সংরক্ষণ, না খাদ্য সংরক্ষণ? অপশন বি বলে দিয়েছে সঠিক উত্তর হবে যে রোগ মুক্ত বহু উদ্ভিদ উৎপাদনই এর প্রধান ব্যবহার, সেই কারণেই আর কি টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করা হয়। বলছে রাইজোপাসের রেণু উৎপন্ন হয় কোথায় বলো? হাইফিতে, রেণুস্থলিতে, নাকি রাইজয়েডে, নাকি তোমার হচ্ছে মাইসেলিয়ামে? সঠিক উত্তর বলে দিয়েছে অপশন বি, রেণুস্থলিতে। বলছে নিচের কোনটি রেণু উৎপাদনের মাধ্যমে জনন করে? হাইড্রা, স্পাইরোগাইরা, রাইজোপাস, না অ্যামিবা? বুঝতেই পারছো অপশন সি অনেকে অ্যান্সার করে দিয়েছো যে রাইজোপাস দাদা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তাই না? বলছি দেখো যে কোন কোষ বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়? বুঝতেই পারছো, মাইটোসিস, ফিশন, মিওসিস, কর্কোদ্গমের মধ্যে কোনটা হবে? মিওসিস, অপশন সি আমাদের সঠিক উত্তর। বলছে জার্ম কোষ মিলনের পর ক্রোমোজোম সংখ্যা কিভাবে পুনর্স্থাপিত হবে বা হয় বলো? ভালো করে পড়বে। বলছে জার্ম কোষ মিলনের পর ক্রোমোজোম সংখ্যা কিভাবে পুনর্স্থাপিত হয়? মাইটোসিসের মাধ্যমে, মিওসিসের মাধ্যমে, নিষেকের মাধ্যমে, নাকি অঙ্কুরোদ্গমের মাধ্যমে? বলো সঠিক উত্তর নিষেকের মাধ্যমে, অপশন সি যারা বলেছে। বলছে দেখো যে সাধারণত কোন গ্যামেটটি আকারে বড় ও খাদ্য সঞ্চিত হয়? ভালো প্রশ্ন, যে কোন গ্যামেটটি আকারে বড় এবং খাদ্য সঞ্চিত হয়? খাদ্য সঞ্চিত মানেই তুমি বইতে পড়ে নিয়েছো, আমি বারবার করে বলে দিয়েছি যে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। বলবা যে দাদা স্ত্রী গ্যামেট হয়ে যাবে সঠিক উত্তর। আর যদি চলনক্ষম গ্যামেটটির কথা বলে তাহলে কি হবে? চলনক্ষম হচ্ছে তোমার গ্যামেটটির কথা বললে অপশন সি অর্থাৎ পুং গ্যামেট হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? বলো সপুষ্পক উদ্ভিদদের জননাঙ্গ কোথায় থাকে? পাতায়, কাণ্ডে, ফুলে, না হচ্ছে তোমার ফলে? ফলে না ফুলে, কোনটা? বলে দিচ্ছ যে সপুষ্পক উদ্ভিদদের বা গুপ্তবীজী উদ্ভিদের জননাঙ্গ তোমাদের কোথায় থাকে? এই হচ্ছে ফুলে থাকে, ফলে নয় কিন্তু ফুলে। কেমন? বলছে দেখো যে ফুলের পুং জননাঙ্গ কোনটি? পুং জননাঙ্গ দেখেই বুঝতে পারবে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পুংকেশর। বলছে দেখো যে পরাগরেণু উৎপন্ন হয় কোথায় বলো? পরাগরেণু কোথায় উৎপন্ন হয় বলবো দাদা? পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়, অপশন সি যারা বলেছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে। তারপরে বলো যে স্ত্রী জনন অঙ্গ কোন কোন অংশ নিয়ে গঠিত? বলো দেখেই বুঝতে পারছো যে অপশন এ সঠিক উত্তর হবে যে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, তাই না? আর এখানে কিন্তু হচ্ছে হ্যাঁ ঠিক আছে। তারপরে বলো যে ডিম্বাণু কোথায় থাকে বলো? পরাগরেণুতে, গর্ভমুণ্ডে, ডিম্বকে, নাকি গর্ভদণ্ডে? কোথায় থাকে? সঙ্গে সঙ্গে বলবো দাদা যে ডিম্বকে থাকে, ডিম্বাণু ডিম্বকে থাকে। বলছে একই ফুলে পরাগ রেণু স্থানান্তরকে কি বলা হয়? ইতর পরাগ, নিষেক, পরাগযোগ, নাকি অঙ্কুরোদ্গম? বলবা একই ফুলের কথা বলেছে মানে স্বপরাগযোগ, অপশন সি আমাদের সঠিক উত্তর। বলছে ভিন্ন ফুলে পরাগরেণুর স্থানান্তরকে কি বলা হয়? ভিন্ন ফুল মানেই বুঝেই গেছো। বলবো দাদা অপশন বি সঠিক উত্তর, ইতর পরাগযোগ হবে। পরাগরেণু থেকে গর্ভাশয়ে পৌঁছাতে কোন গঠন তৈরি হয় বলো? বলো কি তৈরি হয়? পরাগ নালিকা তৈরি হয়। কি তৈরি হয়? পরাগ নালিকা। বলছে নিচের নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয় বলো? ডিম্বকের কথা বলেছি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে ডিম্বক কিসে পরিণত হয়? বলবো দাদা ডিম্বক পরিণত হয় বীজে। আর যদি বলে নিষেকের পর ডিম্বাশয় কিসে পরিণত হয়? ডিম্বাশয় কিন্তু ফলে পরিণত হয়, তাই না? বলছে বীজ থেকে নতুন চারাগাছ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তা বুঝতেই পারছো বীজ থেকে নতুন চারাগাছ সৃষ্টি হচ্ছে মানে সেটা অঙ্কুরোদ্গম হয়ে যাবে, অপশন সি আমাদের সঠিক উত্তর, তাই না? বলছে শুক্রাশয় স্কোটামের মধ্যে অবস্থান করে কারণ কি? কারণ সেখানে বেশি অক্সিজেন থাকে তাই, নাকি কম তাপমাত্রা বজায় থাকে তাই, নাকি বেশি রক্ত সরবরাহ হয় তাই, নাকি হরমোন নিঃসরণ সহজ হয় তাই? কি হবে সঠিক উত্তর? অপশন বি বলে দিয়েছো যে কম তাপমাত্রা বজায় থাকে সেই জন্যই তো দেহের বাইরে থাকে, তাই না? বলছে দেখো শুক্রাশয়ে কোন হরমোন খরিত হয়, মানে শুক্রাশয় থেকে কোন হরমোনটা খরিত হয় বলে দাও? কি হবে? বলে দিয়েছো যে দাদা টেস্টোস্টেরন হরমোনটা খরিত হয়। বলছে শুক্রাণুর চলনে সহায়তা করে কোন অংশটি? মাথা, নাকি মধ্যখণ্ড, নিউক্লিয়াস, নাকি তোমার হচ্ছে পুচ্ছ? কি হবে সঠিক উত্তর? পড়ে নিয়েছো কিন্তু।
অপশন ডি পুচ্ছ আমাদের সঠিক উত্তর হবে, তাই না? বলছে শুক্রাণু ও মূত্র উভয়ের সাধারণ পথ কোনটি? তা শুক্রাণু ও মূত্র উভয়ের সাধারণ পথ দেখে বুঝতে পারছো যে এর মধ্যে কি হবে, ভাস্ট ডিফারেন্স। ইউরেটার, মূত্রনালী, সেমিনাল ভেহিকালের মধ্যে অপশন সি মূত্রনালী হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? প্রতি মাসে সাধারণত কয়টি ডিম্বাণু নিঃসৃত হয়? 2টি, 3টি, 1টি না অনেকগুলো? বলো কি হবে? অপশন সি 1টি। বলছে নিষেক সাধারণত কোথায় ঘটে? নিষেক তোমার হচ্ছে জরায়ুতে, যোনিতে, ডিম্বনালীতে না ডিম্বাশয়ে? সঠিক উত্তর কি হবে বলো? বলে দিবা যে দাদা ডিম্বনালীতে। কোথায়? ডিম্বনালীতে। বলছে নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? ভ্রূণ, জাইগোট, প্লাসেন্টা, ভিলাই? সঠিক উত্তর কি হবে? জাইগোট, অপশন বি যারা বলেছো। তারপরে বলো যে ভ্রূণকে মাতৃদেহের সাথে যুক্ত করে যে বিশেষ কলা তার নাম কি? বলো। 4টে অপশন দেখে বলো সঠিক উত্তর। বলবা যে অপশন সি আমাদের সঠিক উত্তর, প্লাসেন্টা বা অমরা। বলছে মানুষের গর্ভধারণকাল প্রায় কত মাস? সঙ্গে সঙ্গে বলে দিবা দাদা। অপশন ডি 9 মাস হয়ে যাবে। বলছে রজতচক্র সাধারণত কতদিন স্থায়ী হয়? 1 থেকে 2 দিন, 2 থেকে 8 দিন? বলো। 10 থেকে 12 না 15 দিন? সঙ্গে সঙ্গে বলে দিবা দাদা 2 থেকে 8 দিন, তাই না? বলছে কোনটি যান্ত্রিক গর্ভনিরোধক? যান্ত্রিকের কথা বলেছে কিন্তু ভালো করে বোঝো। বলছে যান্ত্রিক গর্ভনিরোধক। 4টে অপশন দেখে বলে দিবা যে অপশন বি কন্ডম আমাদের সঠিক উত্তর হবে, কেমন? বলছে যৌন বাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর কোনটি আর কি? 4টে অপশন দেখা মাত্র অপশন সি সঠিক উত্তর করে দিবা। বলো বলছে কন্যা ভ্রূণ হত্যা কেন ক্ষতিকারক? কারণ কি? কারণ কোনটার উপর বেশি প্রভাব পড়বে? জনসংখ্যা বাড়বে নাকি লিঙ্গানুপাতের ভারসাম্য নষ্ট হবে, জন্মহার কমবে না স্বাস্থ্য ভালো হয়? কোনটা? অপশন বি লিঙ্গানুপাতের ভারসাম্য নষ্ট হয়। বলছে কোন রোগটি ভাইরাস ঘটিত যৌন সংক্রমিত রোগ? ভাইরাস ঘটিত বলেছে, সঙ্গে সঙ্গে বলেই দিবা অপশন সি দাদা যে HIV এইডস, তাই না? নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত যৌন সংক্রমিত রোগ? সঙ্গে সঙ্গে কি বলবা? কোনটা সঠিক উত্তর? অপশন সি হয়ে যাবে সিফিলিস। কি হবে? সিফিলিস। বলছে যান্ত্রিক গর্ভনিরোধকের প্রধান কাজ কি? বলো। বলো ডিম্বাণু ধ্বংস করা হরমোনের তোমার হচ্ছে পরিবর্তন ঘটানো, নাকি শুক্রাণুকে ডিম্বাণুর কাছে যেতে বাধা দেওয়া, নাকি রজতচক্র বন্ধ করা? অপশন কোনটা হবে? সি সঠিক উত্তর বলবা শুক্রাণুকে ডিম্বাণুর কাছে যেতে বাধা দেয়, সেটা হচ্ছে যান্ত্রিক গর্ভনিরোধকের প্রধান কাজ। আর ওরাল পিল কিভাবে কাজ করে বলো? সঠিক উত্তর কি বলবা? এটা হচ্ছে আমি আর অ্যান্সার বললাম না, কমেন্টে জানো, আমি কমেন্টগুলো চেক করবো যে পারছো কিনা, ঠিক আছে? এটা আমি রেখে দিলাম তোমার জন্য, অ্যান্সার করে আমাকে জানাও। আর হচ্ছে দেখো যদি সমস্ত ক্লাসগুলো যদি করতে চাও, যদি 25 দিনের এই টার্গেট ব্যাচে যদি অ্যাড হতে চাও, আমি তো তোমাদের বলেই দিলাম যে টেকনিশিয়ান গ্রেড 3 জন্য তোমাদের 25 দিনের স্পেশাল রিভিশন ক্লাস আমি করাচ্ছি, যেখানে সায়েন্স, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই সবই কিন্তু করিয়ে দিচ্ছি। এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 6296034559। কি বললাম? 6296053459। এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ বা যোগাযোগ বা ফোন কল করতে পারো, কেমন? সবাই ভালো করে পড়ো, রাখছি। জয় হিন্দ।